আমেরিকা চাইছে তার শক্তি বাড়াতে, তার দাপট বাড়াতে, তার ক্ষমতা দেখাতে। এমনিতে তো চায়না দ্বিতীয় অর্থনৈতিক শক্তি, তার সঙ্গে যদি এই কূটনৈতিক শক্তিটা যোগ হয় তাহলে আসলে আমেরিকার জন্য সেটা কতটা অসুবিধা ডেকে আনবে। আমেরিকা খালি চিন্তা করে মানে মেরে দিলাম, যুদ্ধ করে দিলাম, লোককে একটা মানে যুদ্ধের মেন্টালিটি থেকে আমেরিকা না বেরোয় তাহলে আমেরিকা তার নাম্বার ওয়ান বেশি দিন ধরে রাখতে পারবে না। এবং চাইনিজদের মডেল কিন্তু যুদ্ধ না, তারা যাতে বাণিজ্য করি, আমরা এক্সচেঞ্জ করি, উই লিভ বেটার। এই ফিলোসফি চায়নাকে এগিয়ে নিয়ে যাবে। আমেরিকা শেষ পর্যন্ত তার সামরিক শক্তি, তার অর্থনৈতিক শক্তি সবকিছুতে যে শীর্ষে আছে সেটি ধরে রাখতে পারবে কিনা, কারণ একত্র হচ্ছে, শত্রুরা সব একত্র হচ্ছে। সবচেয়ে বড় শক্তি কিন্তু অর্থনৈতিক শক্তি, এবং চায়না কিন্তু সেভাবে এগোচ্ছে। চায়নার কোনো একটি দেশে কিন্তু কোনো মোরালগিরি বা কর্তৃত্ব করার জন্য যায় না। ট্রাম্পের সঙ্গে কিন্তু রাশিয়াও নাই, ট্রাম্পের সঙ্গে চায়নাও নাই, ট্রাম্পের সঙ্গে নর্থ কোরিয়াও নাই। ট্রাম্প যদি মনে করে থাকেন তার ধমকে, তার কথায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে, পুতিন সব কাজ করে দিবে, চায়নাও টেরিফের ভয়ে একেবারে আমেরিকার কাছে নতজানু স্বীকার করবে, এইটি হবে না, সেই দিন আর নাই। আমেরিকা চাইছে তার শক্তি বাড়াতে, তার দাপট বাড়াতে, তার ক্ষমতা দেখাতে সবকিছুতে, অর্থাৎ পৃথিবীর টেরিফের মাধ্যমে এক ধরনের যুদ্ধ ঘোষণা করা হলো। অনেকগুলো দেশকে পানামা, গ্রিনল্যান্ড, কানাডা সম্পর্কে মন্তব্য করা হলো, নানা কিছু হচ্ছে খুব নীরবে, কোনো আওয়াজ না করে। বিপরীতে চায়না যেটি করছে, তার জোট বাড়াচ্ছে, ব্রিক্সকে শক্তিশালী করা হচ্ছে। এখন আমরা দেখছি তাদের মিলিটারি প্যারেডে পুতিন আসছেন, কিম জং উন আসছেন, এবং চায়না সফরে যাবেন নরেন্দ্র মোদী থেকে শুরু করে আরো অনেকগুলো দেশকে, মধ্যপ্রাচ্যের দেশ, আফ্রিকার দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে মিলিটারি প্যারেডের বিষয়ে। এমনিতে তো চায়না দ্বিতীয় অর্থনৈতিক শক্তি, তার সঙ্গে যদি এই কূটনৈতিক শক্তিটা যোগ হয় তাহলে আসলে আমেরিকার জন্য সেটা কতটা অসুবিধা ডেকে আনবে। এটা বিরাট অসুবিধা ডেকে আনবে। যেমন আমেরিকা আসলে যারা থিঙ্কার, যারা স্ট্র্যাটেজিস্ট, তাদেরকে ডবল থিঙ্ক করা দরকার যে চায়নার সাথে শুধু ঝগড়া বাড়িয়ে লাভ নেই। এবং চায়না যখনই দেখলো যে তার সাথে প্রথম টার্ম থেকে শুরু হয়েছে, এবং আমি কন্টিনিউয়াসলি ওভার দ্য লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ সিন যে আমেরিকার মানে যারা থিঙ্কার অথবা যারা স্ট্র্যাটেজিস্ট, কিন্তু চায়নাকে এক নাম্বার শত্রু মনে করে। আমার সেই থিঙ্কিংটা বেরিয়ে আসা দরকার। এটা আমরা উই লিভ ইন এ মাল্টিপোলার সোসাইটি। চায়না অর্থনৈতিক দ্বিতীয় শক্তি আপনি বলেন, এবং কূটনৈতিক ভাবে কিন্তু ওরা আগে গেছে। এই যে টেরিফ যুদ্ধের পরে চায়না কিন্তু গোপনে গোপনে তাদের যে বিস্তৃতি, আমাদের অনেক দেশে যে করে ট্রাভেল করে, প্রত্যেকটা দেশে যেভাবে চাইনিজ ইনভেস্টমেন্ট যেভাবে ওরা ঢুকে গেছে, এবং সেই অর্থনীতি এবং কূটনৈতিক ওরা একসাথে চালাচ্ছে। এই যে 26 যত মানে 80তম যে জাপানের সাথে যুদ্ধ হয়েছিল, এই উপলক্ষে তাদের মহড়া হচ্ছে। এই মহড়া দিয়ে মানে জিপিং দেখাচ্ছে যে দেখো আমরা কূটনৈতিক ভাবে সফল। এবং আমেরিকা খালি চিন্তা করে মানে মেরে দিলাম, যুদ্ধ করে দিলাম, লোককে একটা মানে যুদ্ধের মেন্টালিটি থেকে আমেরিকা না বেরোয় তাহলে আমেরিকা তার নাম্বার ওয়ান বেশি দিন ধরে রাখতে পারবে না। আর আপনারা যেটা দেখছেন যে মানে এখন সে ভারতকে মানে ইন্ডিয়াকে পানিশ করছে 25% অলরেডি ইফেক্টিভ, গতকাল থেকে 50%। ভারতে কিন্তু খুব একটা হেভি না, তারাও তাদের মতো করে দেখবে। ইটস দ্য লার্জেস্ট কান্ট্রি, 1.4 বিলিয়ন, বিরাট ইকোনমি, লার্জেস্ট ডেমোক্রেসি। তারা কিন্তু অল্টারনেটিভ খুঁজবে। চায়না হলো তার চিরশত্রু বা আফটার পাকিস্তান, কিন্তু চায়না দিকেও তার হাত বাড়াচ্ছে। এবং চাইনিজদের মডেল কিন্তু যুদ্ধ না, তারা যাতে বাণিজ্য করি, আমরা এক্সচেঞ্জ করি, উই লিভ বেটার। এই ফিলোসফি চায়নাকে এগিয়ে নিয়ে যাবে। যদি আমি কমিউনিজম কি করি না, আমি ফ্রি মার্কেট, যে কথা বলার স্বাধীনতা যেটা আছে আমেরিকা, আই স্টিল, যেইভাবে এগুচ্ছে জয়েল ভাই, আমেরিকার বেশি দিন তাকে ধরে রাখতে পারবে না। মোহাম্মদ মালেক, সেটা হলো যে একদিকে তো আমরা শুধুমাত্র প্রযুক্তি, অর্থ অর্থ সামরিক শক্তি সেসব নিয়ে কথা বলছি, একই সঙ্গে জনসংখ্যার বিষয়টি যদি আমরা হিসেবে নিই, ভারতের যে বিপুল জনসংখ্যা, চায়নার যে বিপুল জনসংখ্যা, সেখানেও কিন্তু বিশাল একটা মার্কেট। এবং সেই জায়গাগুলোতে বারবার করে হয়তো আমাদের অনুষ্ঠানে উঠে আসছে আলোচনাটা যে আমেরিকা শেষ পর্যন্ত তার সামরিক শক্তি, তার অর্থনৈতিক শক্তি সবকিছুতে যে শীর্ষে আছে সেটি ধরে রাখতে পারবে কিনা, কারণ একত্র হচ্ছে, শত্রুরা সব একত্র হচ্ছে। অন্যদিকে আপনার পরিচিত বন্ধু যারা, তারা দূরে সরে যাচ্ছে। ইউরোপের কথা বলছি, ভারতের কথা বলছি, তাদের কথা বলছি। কিন্তু আমেরিকা তো নিঃসন্দেহে বোকা না। আজকের আমেরিকা তৈরি হয়েছে নিঃসন্দেহে একজন প্রেসিডেন্টের মাথা দিয়ে না, একজন প্রেসিডেন্টের চিন্তায় না। তাই আমেরিকানরা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারবে, কিংবা তারা তো নিশ্চয়ই যখন দেখবে এই ধরনের সংকট তৈরি হচ্ছে,
প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো 4 বছরের জন্য আছেন, কিন্তু এটা তো অনেক দূরে গিয়ে হবে। আমেরিকা ঘুরে দাঁড়াবে। আপনিও কি তাই মনে করছেন যে আমেরিকা আসলে বুঝতে পেরে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করবে? না, সেটি তো দেখুন, আসলে নেতৃত্বের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু চিন্তা ভাবনা তার পলিসির পরিবর্তন হয়। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, চিরদিন কিন্তু একটি অবস্থান থাকে না কারো। আমেরিকাও কিন্তু একসময় বিশ্বের 1 নম্বর শক্তি ছিল না, 1 নম্বর শক্তি হয়েছে। তো হয়েছে, এখন এটিকে আপনাকে যদি রক্ষা করতে হয়, তাহলে যে বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতি বা জিও পলিটিক্সের যে গতিধারা, সেটার সঙ্গে যদি আপনি নিজেকে অ্যাডজাস্ট করতে না, তাহলে একসময় আপনার এই আধিপত্য, এই প্রতিপত্তি থাকবে না। এটি হয়তো সময়ের ব্যাপার। আজকে মনে হচ্ছে জিনিসটা অকল্পনীয়, অসম্ভব, যে আমেরিকার অবস্থান চলে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আবার কালকে দেখবেন যে সেই অবস্থান আমেরিকা ধরে রাখতে পারবে। তার কারণ কি জানেন, যে এই রাজনৈতিক শক্তি যেমন শক্তি, তেমনি ভাবে অর্থনৈতিক শক্তি কিন্তু আধুনিক বিশ্বে সবচেয়ে বড় শক্তি কিন্তু অর্থনৈতিক শক্তি। এবং চায়না কিন্তু সেভাবে এগোচ্ছে। চায়নার কোনো একটি দেশে কিন্তু কোনো মোরালগিরি বা কর্তৃত্ব করার জন্য যায় না। সে যায় আর্থিকভাবে ওই দেশ থেকে তার পাশে দাঁড়িয়ে একটি সময় তার বন্ধু হিসেবে পরিণত হয়ে যায় নানা রকম ইকোনমিক সাপোর্টের কারণে। চায়নার পরিস্থিতি হলো সেরকম। কিন্তু আবার নিয়ন্ত্রণও করে, মানে এই অর্থনীতির মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ করা বড় একটা অস্ত্র, বড় একটা পরিকল্পনা। এক্স্যাক্টলি। কিন্তু আরেকটা জিনিস আপনি দেখেন, যে শুধু ধমক দিয়ে সবকিছু হয় না, কিন্তু না, যে কাজটি হয় সে নীরবে করে। যিনি কাজ করবে নীরবে কাজ করতে থাকেন। চায়না কিন্তু সে নীরবে কাজটি করছে। আপনি দেখুন যে একেবারে ইউক্রেন যুদ্ধ 24 ঘন্টায় বন্ধ হয়ে যাবে, পুতিনকে ডেকে নিয়ে আসছেন আলাস্কাতে এবং গর্ব করে বললেন যে আমার জন্য এই পুতিন জেলেনস্কির সঙ্গে বসতে রাজি হয়েছে, আমি না হলে বসতেন না তিনি। কিন্তু কি করে যুদ্ধ থেমে যাবে, তাই না? পুতিন বেরিয়ে যে কি করেছেন, আলাস্কা থেকে মিটিংয়ে বেরিয়ে যেয়ে কিন্তু উনি ফোন করেছেন ভারতকে, ফোন করেছেন চায়নাকে, ব্রাজিলকে, সাউথ আফ্রিকাকে, তাই না? ওই যে ব্রিক্স নিয়ে তার যে একটা বিকল্প আর একটা আন্তর্জাতিক যে একটা নতুন বিশ্বের একটা আমেরিকার প্রতিপক্ষ, সেটিকে ধরে রাখার চেষ্টা করছে। এবং ঠিক একই কাজ কিন্তু হচ্ছে চায়নাতে। দেখেন কোন সময়ে এই যে চায়নাতে নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট আসছেন, রাশিয়ার প্রেসিডেন্ট যাচ্ছেন, যে সময়টিতে এই টেরিফ যুদ্ধ শুরু করেছেন ট্রাম্প, তারপরে আপনি ইউক্রেন যুদ্ধের ব্যাপারে পুতিনের উপর পুশ করতেছেন, বেরিয়ে আসো, চায়না তুমি হেল্প করছো, আবার বলছেন নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট আমার বন্ধু, আমি আবার তার সঙ্গে দেখা করবো। তার মানে রাশিয়া বা চায়না বড়ের মধ্যে উনি একটা ভাগ বসাবেন আর কি। এত সোজা নয় কিন্তু। এর প্রথম টার্মেও কিন্তু নর্থ কোরিয়ার সফর করে তিনি প্রেসিডেন্টকে গলায় জড়িয়ে ধরেছিলেন, নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে। কিন্তু কোনো রেজাল্ট আসছে, আউটকাম আসছে? জিরো। There was a big zero after that visit. ঠিক তেমনি ভাবে চায়না কিন্তু এই কাজটি করে দেখাচ্ছে যে দেখো, যে মুহূর্তে অক্টোবর নাগাদ তোমার আমার এখানে সাপোর্টার আসার কথা, তার আগেই দেখো আমি এখানে কূটনৈতিক ভাবে কি একটা বড়ই আমি তৈরি করে ফেললাম। তার মানে তুমি যেখানেই যাও, নর্থ কোরিয়াতেই যাও, এখানে আসো, তুমি কাউকে সঙ্গে পাবে না, তার আগেই তারা আমার সঙ্গে আছে। আসলে তাই। ট্রাম্পের সঙ্গে কিন্তু রাশিয়াও নাই, ট্রাম্পের সঙ্গে চায়নাও নাই, ট্রাম্পের সঙ্গে নর্থ কোরিয়াও নেই। ট্রাম্প যদি মনে করে থাকেন তার ধমকে, তার কথায় যুদ্ধ বন্ধ হয়ে যাবে, পুতিন সব কাজ করে দিবে, চায়নাও টেরিফের ভয়ে একেবারে আমেরিকার কাছে নতজানু স্বীকার করবে, এইটি হবে না, সেই দিন আর নাই। আমেরিকার প্রতিপত্তি আপনি যেটি বললেন যে এটা কি সম্ভব, আসলে আমার কাছে বা আপনার কাছে এই মুহূর্তে আজকের বাস্তবতা দাঁড়িয়ে মনে হচ্ছে যে সম্ভব নয়, কিন্তু অসম্ভব নয়। পৃথিবীর রাজনীতি কখন কোন দিকে যায়, কিভাবে যাবে, আফটার 10 ইয়ার্স, 20 ইয়ার্স, 50 ইয়ার্স পৃথিবী কোথায় যাবে, এটা কিন্তু আপনি এখন আজকে কোনো নিশ্চয় করে কিছু বলতে পারবেন না। তবে আমেরিকা যদি এই বাস্তবতাটা বুঝতে না পারে, তাহলে কিন্তু তার পতন অনিবার্য। আর যদি এই বাস্তবতা বুঝে যুগোপযোগী তার পলিসির প্রণয়ন করতে পারে, চেঞ্জ করতে পারে, তাহলে আমেরিকা হয়তো তার শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পারে। এটা ডিপেন্ডস করবে আমেরিকা কোন দিকে যাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।